মহান স্বাধীনতা দিবস আজ আত্মত্যাগে বলিয়ান এবং আমাদের অহংকারের দিন। ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, জাতীয় পতাকা পেয়েছি। এর বিনিময়ে আমরা ৩০ লাখ লোককে হারিয়েছি, ৩০ লাখ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে যারা শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে সারাদিন ধরে স্মরণ করছে। আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমাদের সব যারা সরাসরি যুদ্ধে সম্পৃক্ত ছিলেন, যার যার অঙ্গন থেকে অনেকে, কেউ হয়তো প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ করেছেন। আমরা যে লক্ষ্য নিয়ে এই দেশ স্বাধীন করেছিলাম, আজ তার কতটা বাস্তবায়ন হয়েছে। আমরা কোন বাংলাদেশ চেয়েছিলাম, বঙ্গবন্ধু কোন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তারা কেমন দেশ চেয়েছিলেন। আজ জনতন্ত্র গণতন্ত্রে আমরা আলোচনা করতে চাই, গভীর শ্রদ্ধা স্মরণ করতে চাই আমাদের শহীদদের। দর্শক, আপনারা দেখছেন নিউজ 24। আমি মিজানুর রহমান আপনাদের সঙ্গে রয়েছি। 4 জন অতিথি স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একে একে পরিচয় করে দিতে চাই। সর্বডানে রয়েছেন স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য গানের স্রষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনার। রয়েছেন গবেষক ও সমাজসেবী, যার অনেক অবদান মুক্তিযুদ্ধ পরবর্তী এবং মুক্তিযুদ্ধ, মালেকা বেগম। রয়েছেন আমাদের একজন মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা রোকেয়া কবির, এবং ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর এম এ হাসান। 4 জনকেই স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই আয়োজনে। দর্শক, আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরাম এবং সাবেক সেনা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ বীর উত্তম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমি একটু শুরু আপনাকে দিয়েই করতে চাই। ৭১-এর রণাঙ্গনে আপনারা যে ভূমিকা রেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন, আমরা দেশ পেয়েছি, কিন্তু একটা বিষয় একটু জানতে চাই যে যে দেশের প্রত্যাশা করেছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন সমাজের তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, দেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আর একটা বলেছিলেন যে দুর্নীতি থাকবে না, তিনি দুর্নীতির মূলোৎপাটন করতে চেয়েছিলেন। আমরা ধনী দরিদ্রের যে ভেদাভেদ সেটাও থাকবে না। আমরা 50 বছর প্রায় পূর্ণ করতে যাচ্ছি, 48 বছর পূর্ণ হয়েছে, আর 2 বছর পর আমরা 50 বছর পূর্ণ করব, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। কি মনে হয় কোন প্রত্যাশাগুলো এখনো পূরণ হয়নি, কোন কোন চ্যালেঞ্জগুলো রয়েছে? জনাব কে এম শফিউল্লাহ, আপনাকে বলছি যে আপনি যদি আমাকে শুনতে পারেন, আমি একটু প্রশ্ন করেছিলাম যে স্বাধীনতার 48 বছর পর। এটা কি আমাকে বলতেছেন? জি জি, আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি যদি শুনে থাকেন তাহলে প্রশ্নের আমি জবাব চাচ্ছি আপনাকে। আবার বলেন তো, আমি কিন্তু তখন শোনার জন্য তৈরি ছিলাম না। কোনো সমস্যা নেই, আমি আবারও প্রশ্নটা করছি যে স্বাধীনতার প্রায় 50 বছর হতে চলেছে, আপনারা যে স্বপ্ন নিয়ে মাতৃভূমি স্বাধীন করেছেন, যে স্বপ্ন দেখিয়েছেন এদেশের মানুষকে, সেই প্রত্যাশা থেকে আমরা এখনো কত দূরে, কতটা পূরণ করতে পেরেছি সেই প্রত্যাশা? একটা কথা ঠিক যে আমরা স্বাধীন দেশে বাস করছি, সব প্রত্যাশা পূরণ হয়তো সম্ভব হয় না, তবে চেষ্টা চলছে আমরা যেন অগ্রগতি করতে পারি। অনেক কিছুই হয়েছে বাংলাদেশে যেটা নাকি পাকিস্তানিরা কখনো চিন্তা করে নাই। তো আমি শুধু এটাই বলবো যে সবাই যদি নির্দেশ পালন করে, যেগুলো বাকি আছে এগুলো অর্জন করা অসম্ভব কিছু নয়। একটা বিষয় একটু আপনার কাছে একটু জানতে চাই যে আসলে
আমরা দেখেছি যে এই 50 বছর, প্রায় 48 বছর আমাদের কম সময় না। এর মধ্যে যেটা যে আমরা এখন একটু বিভক্তি এখনো দেখতে পাই, যে বিভক্তিটা আমাদের আসে, কেউ বলে যে কেউ মুক্তিযুদ্ধের সপক্ষ, কেউ আবার মুক্তিযুদ্ধের বিপক্ষ। আসলে যে বঙ্গবন্ধু বলেছিলেন যে জাতীয় ঐক্যের কথা, যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশে যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেইটা পূরণে বা সেই লক্ষ্য বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি, আমরা কেন পারছি না এখনো সেই আমরা যদি বলি জাতীয় ঐক্য, একই প্ল্যাটফর্ম, ভেদাভেদ থাকবে না, অবিভক্ত বাংলাদেশ, সেটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? সেই এটা আমরা দেখছি না এই জন্য যে যারা নাকি এই কাজগুলি করবে তারা নিজের স্বার্থটা একটু বেশি দেখে। তাই এটা সফল হচ্ছে না। আরেকটা বিষয় একটু, যে আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা হয়েছে, বর্তমান যে সরকার তারাও টানা 10 বছর ক্ষমতায় আছে, কিন্তু একটা বিষয় যে এখনো মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ করেছে কে করে নাই এই বিষয়টা এখনো আসে। আমি যদি বলতে চাই যে ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় এখনো অনেকে এরকম অনুসন্ধানে বা গবেষণা করতে যে এরকম বের হয়ে আসে, এখনো এই অবস্থাটা কেন? কেন এই ভুয়া মুক্তিযুদ্ধ এখনো থাকবে? সঠিক তালিকাটা আমরা এখনো কিন্তু পাই নাই। আজকে যদি সঠিক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সে বিষয়টাও বলা হয় যে এখনো আমরা সঠিক ভাবে সেটাও তুলে ধরতে পারিনি, পাঠ্যপুস্তকেও সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি। কেন পারিনি? আর এই ভুয়া মুক্তিযুদ্ধের বিষয়টা এখনো কেন আসে? এখানে সিনসিয়ারিটির অভাব আছে। সিনসিয়ারলি কাজ করলে মুক্তিযোদ্ধা এবং ভুয়া মুক্তিযোদ্ধাকে আইডেন্টিফাই করা এমন কিছু অসুবিধার কিছু নয়। কিন্তু যারা নাকি এই কাজটা করবে তাদের মন মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে এটা করা সম্ভব নয়। জি, ধন্যবাদ জনাব কে এম শফিউল্লাহ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আবারও আপনার কাছে আসব। জনাব গাজী মাজহারুল রানা, আপনাকে একটু আপনার কাছে আসছি। বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন, রাজনৈতিক মুক্তির কথা বলছিলেন, সাংস্কৃতিক মুক্তির কথাও বলেছিলেন। 50 বছর হতে চলেছে, আমরা সেই মুক্তি কতটা মিলেছে, আমরা কতটা অগ্রগতি লাভ করেছি, আপনার যদি বলি সাংস্কৃতিক অঙ্গ নেই? এটা একটা বিস্তৃত আলোচনাই হওয়া উচিত বলে আমি মনে করি। প্রথমত আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বঙ্গবন্ধুকে, যার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমার কলম থেকেই বোধহয় সর্বপ্রথম বেরিয়ে এসেছিল, জয় বাংলা, বাংলার জয় হবে, হবে, হবে নিশ্চয়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। তো সেটাই যদি আমাদের আদর্শ হয়, সেখানে কিন্তু বিভাজনের কোনো জায়গা ছিল না। আমরা সবাই মিলে একটাই শক্তি আমরা ছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে জিয়াউর রহমানকে, উনিও রিভোল্ট করে বেরিয়ে এসেছিলেন এবং উনিও সেই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং দেশের স্বাধীনতাকে অর্জন করার পেছনে যাদের সক্রিয় শক্তি আছে প্রত্যেকটা মানুষকেই একটু আগে আপনিই বলছিলেন যে আলাদা করে বিবেচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই বঙ্গবন্ধু বারবার বলেছিলেন সেই কথাটাও, মানে না, আমি বলছি, আমি সেখানে আসছি। সেখানে তো বঙ্গবন্ধুকে আজকের দিনে আমি একটু শ্রদ্ধা জানিয়ে আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি যে, হে বন্ধু, বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমের চশমা জোড়া আমাকে দাও, আমি চোখে দিয়ে দেখব এই দেশটাকে তুমি কত ভালোবাসো। যতবার চাই দেখতে তোমারে ততবারই তুমি আসো, আমার গানের মতোই আসো, আমার কবিতার মতোই আসো। তুমি আসলেই দেখি অন্ধরাতে হয় যে সূর্যোদয়, তুমি আসলেই দেখি প্রতিটি হৃদয়ে মুক্তিযুদ্ধ হয়, তুমি আসলেই দেখি বিরান বাগানে ফুল হয়ে তুমি হাসো। যতবার চাই দেখতে তোমারে ততবারই তুমি আসো, আমার স্বপ্নের মতো আসো, আমার সাধনার মতো আসো। তুমি আসলেই দেখি হরিদাসীদের স্মৃতিতে সিঁদুর লাগে, তুমি আসলেই দেখি আমেনা সকিনা মুগ্ধ অনুরাগে,
তুমি আসলেই দেখি বজ্র শাসনে দেশের শত্রু নাশ, যতবার চাই ভুলতে তোমারে ততবারই তুমি আসো, আমার গানের মতে আসো, কবিতার মতে আসো। এটা আমার তার প্রতি শ্রদ্ধা। স্বাধীনতা যুদ্ধের শেষে আমি তাকে উপহার দিয়েছিলাম। আমার বক্তব্যটা হলো যে আমার ভেতরে অনেকগুলো প্রশ্ন কিন্তু উকি দেয়। আমি কিন্তু সৎসাহস নিয়ে যখন বঙ্গবন্ধু উদ্যানের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা করেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমি কিন্তু সেদিনই বসে জয় বাংলা, বাংলার জয় হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়, আমি বলেছিলাম। তার প্রত্যাশাটা কি হলো? আমি কিন্তু আমার কথা বলিনি, আমাদের কথা বলেছি, আমাদের কথা বলেছি। সেই আমাদেরটা কিন্তু আমরা বিচ্ছিন্ন হইনি, আমরা ছিন্ন হইনি, আমরা কিন্তু একত্রিত একটা সংগ্রামের মাধ্যমে এই দেশটাকে আমরা অর্জন করেছি। তাদের অনুপ্রেরণাকে ফলো করে আমরা এগিয়ে গেছি। হাজার লক্ষ কোটি মানুষ এখানে আমাদের সাথে সংঘবদ্ধ হয়ে এটাকে সমর্থন জানিয়েছে সার্বিকভাবে। এখন প্রশ্নটা হলো যে সবকিছু হওয়ার পর দেশটা অর্জিত হলো, এই দেশটা কার জন্য? এই দেশটা ব্যক্তিগত কোনো স্বার্থ বা ব্যক্তিগত একটা মানুষ সাংঘাতিকভাবে উৎফুল্ল হয়ে উঠুক সেই প্রত্যাশা নিয়ে নয়। এটা একটা সার্বজনীন প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টাকে সুন্দরভাবে কার্যকর করার জন্য আপনার প্রশ্নের একটু লেজ ধরে আমি বলছি, আমাদের আরো বেশি উদার হওয়ার প্রয়োজন ছিল। আলেকজান্ডার যখন রাজা পুরুকে বন্দি করে নিয়ে আসে, তখন উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি আমার কাছে কি ধরনের ব্যবহার প্রত্যাশা করেন? উত্তরে পুরু বলেছিলেন যে রাজার প্রতি রাজার আচরণ। আমাদের রাজনৈতিক অঙ্গনে মতানৈক্যের ব্যবধান থাকতে পারে, সংঘর্ষ থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে এরকম একটা লোক নেই যিনি সত্যিকারের অর্থে দেশটা তার দেশ নয় এ কথা বলে না। আজও আপনাকে বাইরে যান, ভেতরে যান, সিটিজেনশিপটা লিখে যেতে হয়, কথাটা বুঝেছেন? সেই মূল্যবোধটাকে কার্যকরী একটা প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য যে শক্তিটার প্রয়োজন ছিল, আজকে যদি আমাদের মাঝে কিছু ব্যর্থতা থাকে তাইলে আমরা মনে করব যে সেই ক্ষেত্র থেকে আমাদের চিন্তা চেতনার যথেষ্ট ভুল ছিল। আমাদের চিন্তা চেতনা এবং সাধনা এবং ত্যাগের মধ্যে সামঞ্জস্যতা ছিল না। আপনাকে আপনি হিসাবে আমি চিনব কেন? আমাকে আমি হিসাবে আপনি চিনতে আসবেন কেন? যদি সার্বিকভাবে একটাই কথা হয় যে সার্বিকভাবেই সবার সমান্তরাল শক্তির প্রয়োগের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, আস্থার মাধ্যমে যদি একটা দেশ অর্জিত হয়ে থাকে, তো সেই দেশের প্রতি দায়িত্ব সবারই। সেখানে রাজনীতি, আমি যে কথাটা বলি যেটা আমাদেরকে বারবার বিঘ্নিত করে, সেটা রাজনৈতিক মতাদর্শের একটা ভিন্নতা সর্বত্রই যেন বিরাজমান। এই চ্যালেঞ্জগুলোর আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এই প্রশ্ন আমি আবারও আসবে উত্তর জানতে। আমি একটু নামটা ঠিক করে নেন, মালেকা খান। মালেকা খান, জি মালেকা খান, আমি আপনার কাছে আসছি। মালেকা খান, যে বিষয়টা একটু আপনার কাছে, আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এবং আমি যদি বলি যে আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় আমার মা বোনেরা যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে মানে সেই সৎ সাহসটা আপনি জুগিয়েছিলেন, কাজ করেছেন তাদের জন্য, এখনো কাজ করে যাচ্ছেন, এখনো কাজ করেছেন। কিন্তু সেই সময়ের কাজ আর এখন, কিন্তু আমাদের যে সমাজ, তাদের কতটা আমরা সম্মানিত, তাদের সম্মান দিতে পেরেছি, কতটা তাদের যে সেই যে আত্মত্যাগ, সেটা আমরা কতটা, যাদের যেগুলো কতটা মুছে দিতে পেরেছি? ধন্যবাদ আপনাকে। আজ যেহেতু 26শে মার্চ, আমিও সবার সাথে বলি যে শহীদদের প্রতি এবং আমাদের যে জায়া কন্যা জননী যারা নির্যাতিত হয়েছিলেন, সেই মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আর আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল দেশটার জন্য, যেটা মাঝারুল ভাই একটু আগে বললেন, সকলের প্রতি শ্রদ্ধা এবং বঙ্গবন্ধুর প্রতি আজকের দিনে শ্রদ্ধা জানিয়ে আমি আপনার প্রস্তাব কথা বলছি। সেটা হলো যে 16ই ডিসেম্বরে যখন আমাদের বিজয়টা হলো, আর এই 9 মাস যে আমাদের অবরুদ্ধ একটা অবস্থা ছিল, আমরা সকল কথা জানতাম না, এমন অবস্থার মধ্যেও কিন্তু আমরা বেঁচে ছিলাম এবং অন্যকে বাঁচাবার জন্য চেষ্টা করেছি। এই যে বেঁচে থাকার যুদ্ধ এবং বাঁচানোর যুদ্ধ, এর ফাঁকে এই ছিল তখন, মানে একটা পরিবার ছিল, 7 কোটি মানুষের একটা পরিবার ছিল। আর এটা সত্য কথা, 7ই মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণটা, সেটাকে উল্লেখ না করলে তো নয়। সেখানে ছিল যে
তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো আর ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তা আমার কাছে এই দুটা লাইন ছাড়া অন্যগুলির কথা বলি না, এই দুটাই ছিল আমার সম্বল। এই সম্বল নিয়ে আমার হাঁটা। এবং আমি যে ৭১-এ কাজ করেছি, সেই ঘরে ঘরে দুর্গ, তো এক ধরনের দুর্গ গড়ে তুলেছি যে আমি এইটাই করব। আমি আরেক ধরনের কাজ করেছি যে আমার কাছে এই অস্ত্র আছে, এইটা নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ব। সেটা নিয়ে কাজ করার পেছনে যে দুজন মানুষ আমাদেরও অগ্রজ, কবি সুফিয়া কামালের কথা আজকে না বললে এটা অন্যায় হবে, আর বেগম বদরুন্নেসা আহমেদ, যিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোগী ছিলেন, মাত্র অল্প কয়েকদিন বেঁচে ছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে, মে মাসে মারা যান। তো এদের সহযোগিতায় ওই নির্যাতিত নারীদের উদ্ধার করা প্রথম আমাদের কাজ ছিল। তারপরে এদের আশ্রয়, তারপরে এদের চিকিৎসা, তারপরে এদের মানে একটা ট্রেনিং, পুনর্বাসনের জন্য যে যা কাজকর্ম করা, তারপরে ওদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার যে প্রচেষ্টা, এগুলি আমাদের মানে এক কথায় বললে তো আর শেষ হয়ে যাবে না। তারা যুদ্ধ করে করেও এখনো বেঁচে আছে। তো আমি ৭২ সনে বলেছিলাম যে ওদের এখনো করতে হচ্ছে। ৭২ সনে বলেছিলাম যে ওদের একটাই পরিচয় থাকবে, তার নাম হলো ওরা যোদ্ধা। কারণ হলো মুক্তিযুদ্ধেরই একটা অংশ এই নির্যাতিত আমার জায়া, কন্যা, জননী, এরা সবাই। তো সেই কারণে এই মুক্তিযোদ্ধার স্বীকৃতিটা পেতে আমাদের বহু বছর পার করতে হয়েছে, এটার জন্য আমাদের যুদ্ধ করতে হয়েছে। অনেক সেক্টর থেকেও সেই দাবিটাও জানানো হচ্ছে। যারা শিল্পী ছিলেন, চারুশিল্পী ছিলেন, তারাও বলছেন, তারাও তো মুক্তিযুদ্ধের সাথে। আমি বলছি এই যে মানে দুর্গটার কথা আমি বলছি বঙ্গবন্ধুর ভাষায়, যে আমার দুর্গটা ছিল যে ওই সময়ে যারা নির্যাতিত হয়েছিলেন, যারা মানে নিদারুণ কষ্ট পেয়েছেন, সেই কষ্ট যে পায় নাই সেটা অনুমানও করতে পারবে না। তা আমরা যারা কাছে ছিলাম সেই কারণেই বলছি যে ওরা মুক্তিযোদ্ধা ছাড়া আর কোনো ওদের পরিচয় নয়। এক নম্বর, এই জিনিসটা পরিচয় আমরা পেলাম কখন? এই শেখ হাসিনা যখন প্রথম আসলেন প্রধানমন্ত্রী হয়ে, তখন আমরা এটা পেলাম। এই দীর্ঘদিন খালি আমরা বলেই গেছি, দাবি করে গেছি, কিন্তু ওনাকে আমি একটা ধন্যবাদ জানাই আজকে অধিবেশনের পক্ষ থেকে, যে তাদেরকে পরে হলেও তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মানটা দেওয়া হয়েছে। কিন্তু যে কাজটি হয়নি, সে কাজটা হলো তাদের খুঁজে বের করে এনে ধরে এনে একজন মহিলাকে দাঁড় করে দিলেই তো হলো না। এটার জন্য আমি বলেছিলাম, এর আগেও আপনাদের এখানে এসে বলেছিলাম যে একটা কমিশন করে, সেই কমিশনের মাধ্যমে একটা উপজেলা থেকে, একটা গ্রাম, একটা ইউনিয়ন থেকে, একটা পাড়া, এগুলি যেতে এমন কিছু কঠিন কাজ না, আমাদের হয়ে গেছে। সেটা চলমান চলছে বলে আমি মনে করছি। এটা দ্রুত কিভাবে করা যায়, এটা করতে গেলে কাঠামোটা দরকার বলে এখন আমি মনে করি। কাছে আমি একটু আসি যে যেটা মুক্তিযোদ্ধাদের যেমন তালিকা হচ্ছে, আবার মুক্তিযুদ্ধ বিরোধী যারা রাজাকার তাদেরও তালিকা হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে। মানে আমি যেটা বলছিলাম যে 5 দশক এখনো হচ্ছে, কবে এটা শেষ হবে? দেখুন, আপনার প্রশ্নের উত্তরটা দেবার আগে একটা কথা বলা প্রয়োজন, যে আমি ৭১-এর একজন মুক্তিযোদ্ধা ও সেনা অফিসার। ওই সময়তে কিন্তু যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, নারী নির্যাতন, এগুলো বিষয় নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। এবং ইমিডিয়েটলি স্বাধীনতার পরও কিন্তু ওটি আমার একটি দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। এবং পরবর্তীতে আমরা একটা আলাদা একটা টিম করে, সায়েন্টিফিক টিম করে, এদেশে যে ভায়োলেটেড ওমেন তাদেরকে আপনার মেন্টাল সাপোর্ট দেওয়া, তাদের আপনার অ্যাকাউন্টসগুলো আপনার লিপিবদ্ধ করা, যে কারণে আমাদের বেশ কিছু রিসার্চের কাজ হয়েছে। এবং সেই সাথে গণহত্যা ভূমিগুলো আইডেন্টিফাই করা, যুদ্ধ অপরাধ বিষয়গুলো আলাদা করা, ৭১-এর ঘাতকদের আলাদা করা। একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই কাজটা করার জন্য যে ডিভোশন করার প্রয়োজন ছিল, যে কিনা সায়েন্টিফিক পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন ছিল, আমরা বোধহয় সেই কাজটি সেভাবে করতে পারিনি। কারণ হলো আমাদের সেই ধরনের আপনার যে কোয়ালিটি পার্সনের অভাব ছিল, এবং কোয়ালিটি পিপলের অভাব ছিল যারা এটা করতে পারে, এবং সেই ডিভোশন অভাব ছিল। এই কারণে আপনি ধরে নিন যে আমরা যে 7 কোটি মানুষই ৭১-এ কিন্তু একটা স্বপ্ন ধারণ করেছিল।
সেই স্বপ্নটা বঙ্গবন্ধু একত্রিত করেছিলেন, দেখিয়েছিলেন, উনি ঐক্যবদ্ধ করেছিলেন। সেই স্বপ্নটি কিন্তু মানে যুদ্ধের পরে আমরা ফিরে দেখিনি, স্বপ্নটা আমাদের কি ছিল, কতটুকু আমরা বাস্তবায়ন করলাম, কেন আমরা ব্যর্থ হলাম। জি, এটা হচ্ছে আমারও মানে একটা প্রশ্ন, আমরা যদি এটার একটু উত্তর দেন। হ্যাঁ, আমরা কেন আমরা পারছি না, এবং কেন তা আপনার লিবারেটেড বাংলাদেশে কেন সেটা আমরা চলমান রাখতে পারলাম না, কেন আমরা পথ হারা হলাম। এবং এর একটি বড় কারণ হলো যে আমরা স্বার্থান্ধ হয়েছি, আমরা ব্যক্তির স্বার্থে উদ্বুদ্ধ হয়েছি। যুদ্ধ পরবর্তী আমরা সেই যুদ্ধের চেতনাটাকে ভুলেছি। হ্যাঁ, যুদ্ধের মধ্যে থেকে শুরু হয়েছে, যুদ্ধের মধ্যেই শুরু হয়েছে, এবং তার ফলে হচ্ছে কি আমরা যে প্রাইস অফ ফ্রিডম, যে যারা লক্ষ লক্ষ মানুষ যারা শহীদ হয়েছে, 1 কোটির বেশি মানুষ যারা দেশের মানে ভারতে অভিবাসী হয়েছে, 2 কোটি মানুষ আপনার প্রান্তিক পর্যায়ে ওই আপনার মনে করেন সরে গেছে বাংলাদেশ থেকে, মানে ঢাকা থেকে কিংবা শহরগুলো থেকে। এখানে 3 কোটি মানুষের কষ্ট, ওখানে যারা আপনার শহীদ হয়েছে তাদের কষ্ট, নির্যাতিত মহিলাদের যে কষ্ট, সে অন্ধকার সেখানে আমরা ছুঁতে পারিনি। এবং এটি না করতে পারার জন্য বা ব্যর্থ হওয়ার জন্য, অর্থাৎ প্রাইস অফ ফ্রিডমটি না বোঝার জন্য আমরা কিন্তু পথ হারা হয়েছি। এখনো আমরা গতকালও দেখেছি প্রধানমন্ত্রীর ভাষণে যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটা আমাদের এখনো বলা হয় যে আমাদের ছড়িয়ে দিতে হবে সবার, মানে সেই চেতনার কথা বলা হয়। এখন সেই চেতনাকে কেন আমরা ধারণ করতে পারি? কারণ হলো দেখুন, আপনার প্রথম আমি বলবো যে প্রায় 98 পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে 20 ভাগও দিতে পারিনি, কিংবা 15 ভাগও দিতে পারিনি। এটা না পারার কি, যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বারবার, তারা এই বিষয়টাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। একটি হলো যে পরাজিত শক্তি নানাভাবে, শুধু রাজনৈতিকভাবে না, সামাজিকভাবে শক্তিশালী হয়েছে এবং তারাই কিন্তু নিয়ন্ত্রণ করেছে। এবং তখন মুক্তিযুদ্ধটা হয়ে গেছে গন্ডগোলের বছর, মুক্তিযুদ্ধ আর মুক্তির যুদ্ধ থাকেনি, এবং এই কারণে কিন্তু আমরা পথ হারা হয়েছি। এবং যারা আপনার ক্ষমতায় এসেছে তারা তো আমাদের ভুলিয়ে দিতে চেষ্টা করেছে, বিপদে পরিচয় করেছে। এবং সর্বোপরি আমি যেটা বলবো, পরবর্তীতে মুক্তিযুদ্ধের ইতিহাসটা যেভাবে বললে, যেভাবে আপনার বিপদগুলো এটা উঠে আসে, সেটা কিন্তু হয়নি। এমনকি যুদ্ধটা যে কবে শুরু হয়েছিল সঠিকভাবে, সেটা আপনার মনে করেন ধারাবাহিকভাবে কিন্তু তা আসেনি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরে কিন্তু বলতে পারেন যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 70% মানুষ ওটাকে কিন্তু গ্রিন সিগন্যাল হিসেবে জেনে নেয়, ইনক্লুডিং আর্মি, যে বঙ্গবন্ধুর ভাষণ সেটার মধ্যে ছিল, তার সেই ইঙ্গিতটা ছিল ভাষণে। এবং তারপরে আপনার যুদ্ধের পরে যারা আপনার ধরুন রাজাকার ছিল, যেমন রাজাকারের ব্যাপারে আমি বলতে চাই, রাজাকার অর্ডিন্যান্স জারি হয় সেপ্টেম্বর মাসে, 71 সেপ্টেম্বরে, আর রাজাকার বাহিনী গঠিত হয় এই মে মাসে মাওলানা ইউসুফ দ্বারা খুলনার। এবং এই যে রাজাকার বাহিনী গঠিত হলো বা আল বদর আল শামস গঠিত হলো, এই যাদেরকে আপনার বিচারে গলা 37,000 আমরা মামলা করলাম, 37,000 কয়েকশো যাদেরকে প্রথমে বিচার হচ্ছিল, এই 37,000-এর ডকুমেন্টস কোথায়, কোন আর্কাইভ আছে আমি জানতে চাই। ধন্যবাদ। আমি আবারও আসছি আপনার কাছে জনাব, আমি আপনার কাছেও আসবো। আপনি হয়তো কিছু বলছিলেন, একটু রোকেয়া কবির আপনার কাছে আসছি। মুক্তিযুদ্ধ হিসেবে যেটা বলছিলেন যে আসলে মুক্তিযোদ্ধা যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, আজকে আমি অনেক লেখায় পড়েছিলাম যে মুক্তিযুদ্ধের সময় অনেকে হয়তো তার খাবার প্লেটটাও অন্যকে এগিয়ে দিয়েছেন যেন তার সেই খাবারটা অন্য খেতে পারে, মানে চেতনাটা এরকম ছিল। আমরা সার্বিক চেতনাটা বুঝতে পারি যে কেমন চেতনা ছিল, কিন্তু গাজী মাজারুল রানারও বলছিলেন যে কিন্তু এখন সেই চেতনা থেকে আমরা মনে হচ্ছে অনেক দূরে। বিভক্তির কথাও আমরা বলছিলাম যে এখনো আমাদের বিভক্তি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার খারাপ লাগে কিনা, আপনি কেমন প্রত্যাশা করেন বা কেমন করেছিলেন? ধন্যবাদ। আমি আজকে এই 26শে মার্চ, গত রাত 25শে মার্চ ছিল কাল রাত্রি, আর আজকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবস পালন করছি। এই দিবসে আমি এই যে 30 লক্ষ শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত মানুষ যারা যুদ্ধাহত হয়েছেন, তার মধ্যে যে নারীরা যারা নির্যাতিত হয়েছেন। আমরা 90-এর প্রথম থেকে আমরা এটা বলা শুরু করেছিলাম যে তাদেরকে অন্য কিছু না,
তাদেরকে আমাদের বলতে হবে তারা যুদ্ধের কারণে যুদ্ধাহত হয়েছে, তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এইভাবেই তাদেরকে আমরা। হ্যাঁ, সুতরাং এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু ঘটনাটা হচ্ছে যে আজকে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। একটা জিনিস বুঝতে হবে যে আমরা সব সময় মনে করি যে ৭১ সালে যুদ্ধটা শুরু হলো, তা তো না। এটা হলো বঙ্গবন্ধুর ভাষণ থেকে শুরু করে এই যে এই ভূখণ্ডে যখন ব্রিটিশদেরকে তাড়ানো হলো 47-এ, যখন পাকিস্তান হলো, পাকিস্তান হওয়ার পর থেকেই কিন্তু আমাদের জাতীয় জীবনের যুদ্ধটা শুরু হয়েছে আগে থেকে, মুক্তিযুদ্ধ হয়তো ৭১ ভাষা আন্দোলন, এবং ধাপে ধাপে এটা অগ্রসর হয়েছে। এটা একটা রাজনৈতিক সংগ্রাম, এটা কিন্তু দুই দেশের কনভেনশনাল কোনো ওয়ার ছিল না। এখানেই একটা আমাদের প্রবলেম আছে যে আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনাটা বলি, আমাদের বুঝতে হবে যে বঙ্গবন্ধু বা অন্যান্য তার সহযোগী যারা ছিলেন রাজনৈতিক শক্তি, সেটা আওয়ামী লীগ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখানে এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তারা এবং সাধারণ মানুষ এবং ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে, এখানে তো আছেন গাজী মাজার থেকে শুরু করে আরো যারা ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন ফ্রন্টে যার যার অঙ্গন থেকে সেই জায়গাটাতে এবং বঙ্গবন্ধুর যে কথাটা এসেছিল, যার যা আছে তাই নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া, হ্যাঁ, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা, এইটা দিয়েই বোঝা যায় যে মুক্তিযুদ্ধটা একটা জনযুদ্ধ ছিল। এবং এবং এখন তো মোটামুটি ভাবে সব জায়গায় যে দলিল পত্র ইত্যাদি আসছে যে এই যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের ৮০% কিন্তু কৃষক সমাজ থেকে আছে। এবং এই ২৬শে মার্চের আগে পর্যন্ত যে বড় বড় জমায়েতগুলো হয়েছে বা ৭ই মার্চের, সেইখানে আপনারা দেখবেন সবচেয়ে বেশি দলে দলে অংশগ্রহণ করেছে শ্রমিক শ্রেণী। আমরা আমাদের ইতিহাসের ন্যারেটিভে যেটা দেখি, এই যে শ্রমিক শ্রেণী এত অংশগ্রহণ করলো, কৃষকরা এত দলে দলে লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করলো কিছু, কারণ আমি তখন ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমি ভলান্টিয়ার হিসেবে এই ট্রেড ইউনিয়ন মুভমেন্টে এবং কৃষক মুভমেন্টে কাজ করেছি। এই যে জমায়েতগুলো হলো, এবং আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের থেকে এসছে, টঙ্গীর থেকে এসছে, জয়দেবপুরে যে যেটা হলো, হ্যাঁ, রেজিস্ট্যান্সটা প্রথম হলো 17ই মার্চ, সেইখানে কিন্তু শ্রমিক 19শে মার্চ যে এটা হলো রেজিস্ট্যান্সটা হলো আর্মির, পাকিস্তানি আর্মির বিরুদ্ধে, সেটা কিন্তু 19শে মার্চ, এবং শ্রমিক শ্রেণী সেইখানে মূল ভূমিকা পালন করেছে। এই ইতিহাসগুলো এখনো আমাদের ন্যারেটিভে ওইভাবে আসে না। সুতরাং এইটা হলো একটা। আর আরেকটা না, একটা মানে চিন্তা চেতনার মধ্যে আমরা সেটা সম্পর্কে আমরা ক্লিয়ার না থাকার কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম হচ্ছে। আমরা এখনো কিন্তু বলি এই জায়গাটা যে 50 বছর হতে যাচ্ছে, এখনো আমরা সেই না, আমি যদি বলি মুক্তিযুদ্ধের চেতনা, এবং এই মুক্তিযুদ্ধের চেতনা যারা বলেন যে সমস্ত রাজনৈতিক দল, তারা কি যখন একটা নারীর ধর্ষিতা হয়, এই ধর্ষকের বিরুদ্ধে তারা কি এখানে রেজিস্ট্যান্স তৈরি করেন না? এখন তো নারী শিশু, মানে আমরা এক বছর সেই পর্যন্ত, মানে এই সামাজিক একটা বড় অবক্ষয়, যে মুক্তিযুদ্ধের চেতনা খালি মুখে বললে হবে না, এটা ধারণ করতে হবে। এই ধারণ করি নাই বলে, সত্যিকার অর্থে করি নাই বলে আমরা এখনো স্ট্রাগল করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে রাজনৈতিক ফাইটটা আমরা দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, এবং এইখানে নেতৃত্বের প্রশ্ন ছিল, এবং নেতৃত্ব বঙ্গবন্ধু যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যার নামে এই মুক্তিযুদ্ধে পরিচালনা হয়েছে, এবং যে গানগুলো, একটা তো গাজী মাজারুল আনোয়ারের গান আমরা শুনেছি, আরেকটা গান আমরা কি শুনেছি তখন, শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে এই যে সাংস্কৃতিক জগতের যে ফাইটটা ছিল, এইগুলো কিন্তু সবকিছু মিলে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে। এবং শেষ পর্যন্ত আমাদের আমি আর কয়েকটা আর দুটো কথা আমি বলতে চাই। নারীর প্রশ্নটা যখন আসে, সবসময় যেটা বলা হয় কয় লক্ষ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বনি, অনেকের বলতে শুনি। এখন কিছু কিছু এটার ভোকাবুলারি পরিবর্তন হচ্ছে, ডায়ালগ। আসলে তা না, নারীরা কিন্তু সারা দেশে
আমরা অনেক কিছু কিছু মানে কাজ সেই করেছি। সংখ্যাটা ওরকম, জি। হ্যাঁ, লক্ষ লক্ষ নারীরা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে বিভিন্নভাবে। তারা কিভাবে যুদ্ধ অংশগ্রহণ করেছে সেইটা আমাদের বুঝতে হবে। মুক্তিযুদ্ধের একটা বড় ফাইট হয়েছে গেরিলা যুদ্ধ, এবং এই গেরিলা যুদ্ধের যে বিচরণ ভূমি, সেই বিচরণ ভূমি হিসাবে বা যেটা বলা হয় সেটা হচ্ছে যে গেরিলাদের মাছের যেমন পানি দরকার, গেরিলাদের সেইরকম একটা সাপোর্টিভ জনগোষ্ঠী তারা দিয়েছে, এবং সাপোর্টিভ জনগোষ্ঠীর মধ্যে নারীরা কিন্তু সবচেয়ে বেশি। ধন্যবাদ। আমি এই বিষয়গুলো কিন্তু আসতে হবে, আমি বিভক্তির কথা বলছি না, আমি বিভক্তি কিভাবে আমরা দূর করতে পারবো, কারণ আমরা এখন আর বিভক্তি চাই না। এই বিষয়টা একটু জানতে যাবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, আমরা জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক, দেখছেন নিউজ 24 মহান স্বাধীনতা দিবসে আমরা আলোচনা করছি। অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। গাজী মাজহারুল হান্নান, আপনার কাছে আমি আসছি। যে বিভক্তির কথা বলছিলাম, যে আসলে প্রায় 50 বছর স্বাধীনতার পর এখনো আমরা এই বিভক্তির কথাই বলছি, এখনো আমরা বিভক্তি দূর করতে পারছি না। আসলে আমরা চাই যে আমাদের বিভক্তি দূর হোক, আমরা শান্তিপূর্ণ দেশ চাই, সমৃদ্ধি বাংলাদেশ চাই। কোন বিষয়গুলো মনে মনে চাই, মানে কিন্তু মনে মনে চাই। আপনার আর আমার মধ্যে ডিফারেন্সটা কোথায় আমাকে বলেন? একটা মুক্তিযুদ্ধ যখন বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, তার নিশ্চয়ই অনুগামী শক্তি অনেক ছিল, লক্ষ কোটি মানুষ ছিল, তা না হলে ঝাঁপিয়ে পড়লো কারা? একটা যুদ্ধ তো হয়েছে। যে কোনো ডিপার্টমেন্ট থেকে হোক, আমাদের হাতে কলম ছিল, আমরা কলম নিয়ে নেমেছি, আর ওনাদের হাতে অস্ত্র ছিল, নেমেছেন। তাহলে এটার আলটিমেট একটা গোল তো থাকতে হবে। 11 জন প্লেয়ার ফুটবল খেলছি, টার্গেটটা কি? আমরা 11 জন এই জার্সিটা দেখানোর জন্য, নাকি একটা দুইটা গোল করে প্রমাণ করবো আমরা এই দল থেকে এসে জয়ী হয়েছি? তাইলে আমাদের প্রাপ্তির কথা আজকাল যেগুলি বলছে, এগুলি তো অনুশোচনার কথা, দুঃখের কথা, ব্যর্থতার কথা। Let us think যেন আমরা ব্যর্থতার কথা বলবো, কিছু বলবো। From now on onward, what is the way to proceed? কি প্রসিড সেইগুলো? হ্যাঁ, সেই প্রসিডগুলোর মধ্যে প্রথম কথা হলো আমাদের একটা আত্মশুদ্ধতা আসা অত্যন্ত দরকার। রাজনৈতিকভাবে এই মতানৈক্য এবং মতবিরোধটাকে দূর করার জন্য যা প্রচেষ্টা করার দরকার সেটাই করতে হবে, সর্বশ্রেণীর মানুষ নিয়ে। এখন থেকে 45 বছর আগে কেউ মুক্তিযুদ্ধ করেছে না করেছে ম্যাটার্স লিটল। এইটা কোনো ব্যাপার না। অনেকে সাহস থাকলে যুদ্ধ করবে, অনেকে সাহস না থাকলে করবে না। সব লোক উনি আমাদের অনারেবল লোক, উনি অস্ত্রকে ভয় পান নাই বলে উনি অস্ত্রের জায়গাতে ছিলেন। আমরা কলমকে ভয় পাইনি, আমরা কলমের জায়গাতে ছিলাম। প্রত্যেকটা মানুষের একটা আইডিওলজি ছিল, কে কোন পথ ধরে সেখানে যাবে, এবং সব অল রোডস লিড টু রোম। সেখানে বঙ্গবন্ধু ছিল যেন আমাদের কোথায় যেতে হবে, মানে একটা সেই জায়গার মধ্যে যেতে হবে, এবং তার আদর্শটা কি সেটাকে আমরা ফুলফিল করছি। কেন রাজনৈতিকভাবে আমরা এত বিচ্ছিন্নতাকে বড় করে তুলছি? এত বিচ্ছিন্ন, হোয়াট ইজ গুড? গুড ফর এভরিবডি। আপনি কি সচেতন মানুষ হিসাবে একটা খাদ্য খেয়ে এটা লাল মিষ্টি না তো আপনি বুঝবেন না? তো যদি বুঝি একটা কনফার্ম ওয়েতে যদি আমরা প্রসিড করছি না, তো এখন তো আমরা পরস্পরের বিপক্ষীয় শক্তি হিসাবে এখানে যুদ্ধ করছি এখনো। তাহলে কত বছর যুদ্ধ? ধন্যবাদ। আমি মালিক খান আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা খুব বেশি সময় পাবো না, আমরা যে গাজী মাজহারুল হান্নানের কথাই আসছে। আসলে আমাদের এই যুদ্ধটা কবে শেষ হবে, শেষ হওয়া উচিত কিভাবে, কতটা জরুরি? খুব সংক্ষেপে আপনি বলছিলেন যে এখনো লড়াইটা চলছে আপনার। আমার যে আমি বলি যে আপনারা নারীদের কথাই বলছি, যে এখানে কতগুলি জিনিস আছে, অর্থনৈতিক, তারপরে সামাজিক, তারপর সাংস্কৃতিক, এই যে বিভিন্ন যে বৈষম্যগুলি আছে, এই বৈষম্যগুলি তো দূর করতে হবে। এবং বৈষম্য দূর করার জন্য মেয়েরা কিন্তু বসে নাই, আপনি নারীদের দিকে তাকালে দেখবেন খেলাধুলা বলেন, লেখাপড়া বলেন, অনেক তাদের পার্টিসিপেশন বেড়েছে। এখন বিশেষ নজর তাহলে কোন জায়গাটাতে দিতে হবে এখন মনে করেন? যেটা আমি মনে করি যে প্রাইমারি এডুকেশন যেটা, সেখানে যেমন আমরা ছোটবেলায়
গার্ল গাইড, বয় স্কাউট এইসবের একটা মাধ্যমে একটা সুশৃঙ্খল একটা জীবনযাপনের একটা পদ্ধতি আমরা শিখেছি। তার আমাদের প্রাইমারি এডুকেশনে সেইভাবে করতে হবে এবং স্বাধীনতার ওইভাবে এবং স্বাধীনতার সম্পর্কে এবং দেশ সম্পর্কে ওই ছোট ক্লাসেই যেন থাকে। আমরা ছোটবেলায় যে ছড়াগুলি পড়েছি সেই ছড়াগুলি কিন্তু এখনো আমাদেরকে একটা প্রেরণা দিয়ে যাচ্ছে, আমাদের বেড়ে ওঠাটা ওই চেতনাবোধ, এবং আমাদের এই দেশটা অনেক কিছু ত্যাগের পরের বিনিময়ে এটা যেন ওরা ওইটুকু বোঝে, তারপর ধীরে ধীরে বড় ওই ছোটবেলার জন্য ওই শিশুত্ব বলেন বা ছোটদের জন্য আমরা মানে আমার মনে হয় আরো কাজ করার দরকার। এবং স্কুল এখন যেহেতু সরকার এই শিশুদের শিক্ষার জন্য নানান রকম পরিকল্পনা নিয়ে যাচ্ছে, আপনার কাছে আমার এই একই প্রশ্ন, আসলে কিভাবে আমরা সামনে এগিয়ে যেতে চাই, কোন খুব সংক্ষেপে, আমরা বেশি সময় পাবো না। একটা হচ্ছে যে আমাদের এই সংগ্রামটা, স্বাধীনতার সংগ্রামে আমরা জয়লাভ করেছি, কিন্তু মুক্তির সংগ্রামটা চলছে। সেই বৈষম্য থেকে মুক্তির থেকে, এটা অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক থেকে শুরু করে সামাজিক, মানে এখনো বিদ্যমান, হ্যাঁ এখনো বিদ্যমান আছে। এবং সেই বৈষম্য থেকে আমি আমাকে দুটো জিনিস আমার বুঝতে হবে, যে মুক্তিযুদ্ধটা একটা রাজনীতি এবং যে বিরুদ্ধ রাজনীতিটা ছিল সেই রাজনীতি কিন্তু 75-এ আবার ক্ষমতায় এসছে। ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনার যে রাজনীতি ছিল তার বিরুদ্ধে কিন্তু দেশের রাজনীতিটা নিয়ে গেছিল। যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা, মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা, 7ই মার্চের বক্তৃতার কথা কোনোটাই আমরা করতে পারি না। আমি সেটাই সেই ধারাবাহিকতা নিয়ে এখন যদি আমি বলি সংক্ষিপ্তভাবে, গত 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ডক্টর আনিসুজ্জামান স্যার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই দেশের নারীরা, আমি নারীর সম্পর্কেই বলছি, যে সারা দেশের অর্থনৈতিক, এক লাইনেই আমি বলছি যে সারা দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সবকিছুই হয়েছে, সব ইন্ডিকেটর, সোশ্যাল ইন্ডিকেটরে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে। এবং নারীর উন্নতির ডক্টর আনিসুজ্জামান স্যার যেটা বলেছেন এটা আনপ্রেসিডেন্টেড। কিন্তু এখনো একটা ওয়ার বাকি আছে, উনি বলছেন যে ওয়ারটা আমাদের করতে হবে। এখনো যে অন্ধকারের শক্তি বলছে যে মেয়েদের ক্লাস 3-4 পর্যন্ত পড়াই যথেষ্ট, তার বিরুদ্ধে যে ওয়ার, এই ওয়ারটা আমাদের চালিয়ে যেতে হবে, তা না হলে নারীর মুক্তি আসবে না। শুধু নারীর মুক্তি না, সকল আপনার কাছে আমি একেবারে আমি ওই যেটাই বলছিলাম, যেহেতু আপনি এই বিষয়টার কথা বলছেন যে রাজাকার, বাংলাদেশের 50 বছর আমরা রাজাকার, আপনি বলছিলেন যে আপনার কাছেই যে নির্দিষ্ট তালিকা আছে, মানে কিভাবে এই জায়গাটার অবসান হোক সেটা কিভাবে হতে পারে, খুব সংক্ষেপে আমি একেবারে। দেখুন, একটা হলো যে এখানে কিন্তু এই তালিকা আপনার কাছে আছে, আপনি বলেন তালিকার একটা অংশ আমার কাছে এবং তাছাড়া আপনার যে ওই সময় যে বিচার হয়েছিল যে সমস্ত আপনার অপরাধীদের লোকাল কোলাবরেটরস অ্যাক্টে, তাদেরটা সেটা ধরে এগুলি কিন্তু আপনার রাজাকারদের একটা বিশাল তালিকা পাওয়া যাবে, এটা একটি। দ্বিতীয় হলো মুক্তিযুদ্ধের সম্বন্ধে যেটা বলেছেন, যেটা জেনারেল শফিউল্লাহ বলেছেন, এটা মূল যে আমাদের কাছে যে তথ্য ভান্ডার রয়েছে, যেটা আমরা সামরিক বাহিনী এবং আমরা ভারতে প্রিজার্ভ করেছে, সেখান থেকে কিন্তু আমরা একটা পেতে পারি, সেখান থেকে কিন্তু এটা অবসান করা সম্ভব গুড ইন্টেনশন থাকলে। নারী ব্যাপারে এটা আমার স্পষ্ট বলা প্রয়োজন, নারীকে নারীর আত্মপরিচয় নির্মাণ করতে হবে শিক্ষার মাধ্যমে এবং সামাজিক আন্দোলনের মধ্যে, এবং নারীকে মানুষ হিসাবে দেখতে হবে, নারী হিসাবে না। যে সামাজিক আমাদের যে পরিচয়টা তার মানুষ, তার দাবিটা মানুষের, পরিচয়টা মানুষের, এবং ভেদ জ্ঞান না করে ওই মানুষ হিসেবে মর্যাদা দিলে, এবং তা করে আমরা যদি তার ব্যথা অনুভব করতে পারি এবং তাকে যদি অর্থনৈতিক মুক্তির পথ দেখাতে পারি, তাহলে কিন্তু আমরা আরো সমৃদ্ধ হতে পারবো। কারণ তাদের যে অবদানটা যদি আরো বাড়ে, তাহলে দেশটা আমরা আরো সমৃদ্ধ করতে পারবো। এডুকেশন 27% এডুকেশন হয়নি, কিন্তু এই 27% এডুকেশন যেটা আমাদের এখনো হয়নি, এই এডুকেশন জন্য ক্রাশ প্রোগ্রামের অধীনে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে 28 লক্ষ ছাত্র আছে, তারা যদি 10 জনকে শেখায়, তাহলে 2 কোটি আপনার 80 লক্ষ শিক্ষিত হয়ে যাবে। এটি যদি আমরা সামনে আনতে পারি এবং আমরা যে ক্রাশ প্রোগ্রামের মধ্যে শিক্ষিত করতে পারি,
টলারেন্সের শিক্ষা দিতে পারি, ইন্টিগ্রেশন যদি করতে পারি, তাহলে আমাদের ওই জায়গায় এবং ইফ উই ক্যান এগ্রি টু ডিসএগ্রি, আমরা ডিসএগ্রি করে আমরা একসাথে থাকবো, এই সমঝোতায় আসতে পারে, তাহলে আমি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনাব কে এম শফিউল্লাহ। আপনাকে কাছে আমি আরো একবার বলেছিলাম যে আরো আসবো, আমি একেবারে আমাদের আলোচনার শেষের দিকে আরো একবার আসতে যাচ্ছি। আপনি হয়তো আমাদের সবার আলোচনায় শুনছিলেন যে আসলে যেটা বলছে যে আসলে আমরা সুখী সমৃদ্ধ যে দেশের কথা বলছি, ভেদাভেদ থাকবে না, সেরকম একটা দেশের কথাই ভাবছি। কারণ আসলে এত বছর পর আমরা কেন এটা নিয়ে এখনো সেই আলোচনায় করে থাকবো, যেটা বলছিলেন যে আসলে আমরা আর এখন না, নতুন করে ভাবতে চাই, নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সেই এগোনোর জন্য আসলে আপনি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন, যে আমরা যদি এই আমাদের কয়েকটা ইন্ডিকেটর যদি একটু বলেন যে এই বিষয়গুলোকে নজর দিলে আমরা এগিয়ে যেতে পারি। প্রশ্নটা কি আমার জন্য? জি, আমি আপনাকে করেছি, আপনাকে করেছি। নাম্বার ওয়ান, আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেছিল যে পাকিস্তানিরা আমাদের সেই সম্মান দিচ্ছে না। কাজেই এটার প্রতিবাদ গড়ে উঠতে হবে, এবং যে প্রতিবাদ বঙ্গবন্ধুর মুখে আসছিল সেটা আমরা কার্যকরী করতে হবে। সেই কার্যকারিতা আমরা কিভাবে করতে পারি? আমরা যাই হোক, তিনভাবে আমরা যদি বিশ্বাস করি তাহলে সমস্ত কার্যক্রমে ওই বঙ্গবন্ধুর নির্দেশগুলো, মানে সেই চেতনার কথা, নির্দেশগুলো মান্য করে চললেই সেটা কার্যকরী সম্ভব হবে। কিন্তু আমরা পারছি না কেন, এটা যদি একটু বলেন, আমরা কেন পারছি না? আমরা তো এত শুনি, আমাদের সেই বঙ্গবন্ধুর ভাষণ আমরা শুনি, তার চেতনার কথা শুনি, এখনো পারছি না কথাটা ঠিক না, আমরা করছি না। তাহলে আমাদের এই সীমাবদ্ধতা যে আসলে আমরা জানি বুঝি কিন্তু আমরা করছি না, শুধু নিজেদের কথাই ভাবছি। জি জি জি, এই কথাটাও আসলে বলছিল যে আসলে আমরা যার যার জায়গা থেকে স্বার্থপরতার বিষয়টা আসলে স্পষ্ট এই জায়গাটাতে এখনো, এই জন্যই আমরা পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, জনাব গাজী মাজহারুল আনোয়ার, রোকেয়া কবির, জনাব কে এম এ হাসান এবং মালিকা খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের 30 লাখ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই ভূখণ্ড পেয়েছি। যেটা বলছিলেন আসলে আমরা সারা বছরই তাদের স্মরণ করি, বিশেষ দিবসেও আমরা তাদের একটু বিশেষভাবেই স্মরণ করি। দর্শক, আজকের গণতন্ত্র আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24-এর সঙ্গে থাকুন।